আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। খুব ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই, হয়তো আজকে ফার্স্ট ভিজিট করেছেন, প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই দেখা যায় বাগানের দিকে আসতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তবে আজকে যে কাজটা করার জন্য এসেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। ওটা আর করব করব করে ফেলে রেখে দিলে হবে না। আমি যে বরবটির গাছগুলো লাগিয়েছিলাম, দেখুন গাছগুলো মোটামুটি অনেকটা লম্বা হয়ে গেছে। আর গাছগুলো লাগানোর পর থেকে মাটি উঠিয়ে দেওয়া হয় নাই বা গাছের গোড়ার মাটিগুলো আলগা করেও দেওয়া হয় নাই। তো আজকে স্পেশালি ওই কাজটা করার জন্য বাগানে আসা। আসলে মন চাচ্ছিল না, তারপরেও আসতে হলো। চোখের সামনে এত সুন্দর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে মানে মায়া লাগলো। তো এখন মোটামুটি 10টার মতন বাজে। অতটাও গরম পড়ে নাই। আর মোটামুটি ভালো একটা বাতাসও আছে। তো সেই ফাঁকে ভাবলাম গাছগুলোর গোড়ায় একটু মাটি উঠিয়ে দেই। এই মাটির গুণাগুণটা আসলে এত নষ্ট হয়েছে, এখন ভাবতেছি আর যদি এই জায়গায় কোনো সবজি লাগাই তাহলে অন্য জায়গা থেকে কিছু মাটি এনে উপরে দিব, তারপরে সবজি লাগাবো। কারণ এত কষ্ট করা হয় কিন্তু কষ্টের অনুপাতে তেমন কোনো ফলাফল পাই না। তো এখানে কিছুটা বরবটির গাছ লম্বা হয়ে গেছে। ওই গাছগুলোতে এখন একটু বাঁশের কঞ্চি পুঁতে দিচ্ছি। কারণ বরবটির গাছ একটু লম্বা হলেই লতানো শুরু করে দেয়, আর লতানো শুরু করলে তার একটা সাপোর্ট দিতে হয়। তো ওয়াহিদাকে বলেছিলাম কিছু বাঁশের কঞ্চি অ্যারেঞ্জ করতে। তো আমি সকালে ঘুমে থাকা অবস্থায় ও কিছু বাঁশের কঞ্চি কুড়িয়ে এনেছে, এখন ওই বাঁশের কঞ্চিগুলো আর কি পুঁতে দিচ্ছি। গাছগুলো লাগানোর পর থেকে মোটামুটি অনেকটা যত্ন করা হয়েছে, তারপরেও গাছের স্বাস্থ্য বা কালারটা দেখুন অতটা ভালো হয় নাই। এখানে দেখুন রাতের বেলা হঠাৎ করে একটা দপার শব্দ। সকালে উঠে দেখি এই যে কলার গাছটা কোনো কারণ ছাড়াই ভেঙে পড়েছে। এখন রান্নাঘরটাকে একটু ক্লিন করব। আমি সকালে ঘুমে থাকা অবস্থায় আগে ওই কাজগুলো শিফা করতো। এখন যেহেতু শিফাও রোজা রাখে, তো ও আমাদের মতন সকালে ঘুমায়। আর দেখা যায় উঠতে উঠতে আমাদের মতনই লেট হয়। তো ও উঠার পরে মোটামুটি একটা গুছিয়ে রাখে। আর অত বাচ্চা মানুষ ১ম বার রোজা রাখতেছে। তো এখন আর ওকে তেমন একটা কাজ দেওয়া হয় না। ওর যেটা ইচ্ছা হয় সেটা করে। আর বাকিগুলো আমি করার চেষ্টা করি। আর ওয়াহিদা তো আছে, ওয়াহিদা রোজা রাখে না। ও মোটামুটি যেটুকু পারে হেল্প করে। তো আমি রান্নাঘরের তাকগুলো একটু পরিষ্কার করলাম। সেই সাথে এখানে যে বোতলগুলো রাখা ছিল বা কৌটোগুলো রাখা ছিল সেগুলো একটু মুছে মানে রান্নাঘরটাকে পুরোপুরি ক্লিন করে রাখবো। একটা মেয়ের মানসিক পরিস্থিতিটা আসলে রান্নাঘরের পরিস্থিতির উপর নির্ভর করে। রান্নাঘরটা যদি দেখা যায় গুছানো, সুন্দর, পরিষ্কার, পরিপাটি, তাহলে দেখা যায় মন মেজাজও সবসময় ভালো থাকে। আর আমি তো আবার এই ক্ষেত্রে একটু বেশি অন্যরকম। ঘর অগুছালো, রান্নাঘর অগুছালো দেখলেই আমার মাথা মনে হয় কাজ করে না। মাথা উল্টাপাল্টা করে। যতক্ষণ পর্যন্ত ওগুলো না গুছাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না। তো যাই হোক, মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। শুধু রান্নাঘরটাকে একটু ঝাড়ু দিব। রান্নাঘরের টাইলস গুলো সাদা লাগিয়ে মানে একটা ভুল করেছি। সামান্য কিছু লেগে গেলেই দেখা যায় দাগ পড়ে যায়। আসলে রান্নাঘরে তো একটু হাতের ছাপ থাকবে, ময়লা লাগবে। তবে সাদা টাইলসে ওই ময়লাটা খুব তাড়াতাড়ি মানে খুব সহজেই ভেসে ওঠে। তাই বারবার তাকগুলো মুছতে হয়। গত কয়েকদিন থেকে একটা কাজ করব ভাবছিলাম, কিন্তু করা হয়ে উঠছিল না। আমার যে ২ টা ছাগলের বাচ্চাগুলোর গায়ে উকুন হয়ে গেছে।
মানে এত উকুন হয়েছে, ওরা দেখা যায় হাঁটে আর গায়ের মধ্যে আর কি মুখ দিয়ে চুলকাতে থাকে। যদিও আমার ঘরের বিড়াল, ছাগল, কুকুর সব মানে সবাইকেই গোসল করানো হয়, তবে আমার ওই সাদা ছাগলের বাচ্চাটা মরে যাওয়ার পর থেকে বাচ্চাগুলোকে আর গোসল করানো হয় নাই। মানে ভয় পেয়েছিলাম যদি মরে যায়। তো আজকে দেখুন ওদেরকে উকুনের ঔষধ দিয়েছি। বালতিতে পানি নিয়ে সেই সাথে ঔষধ মিশিয়ে আর কি ওদের শরীরটা পুরো মুছে দিলাম। আর মুখটা পলিথিন দিয়ে বেঁধে রেখেছি, কারণ বাচ্চাগুলো যদি গায়ের মধ্যে মুখ দিয়ে দেয় মানে তাহলে সমস্যা হবে। তো ওই জন্যই আর কি ওদেরকে পলিথিন দিয়ে মুখ বেঁধে ঔষধটা দিলাম। তারপরে 10-15 মিনিট রোদের মধ্যে আর কি ছেড়ে দিলাম। এখন আবার ওদেরকে ভালো পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছি। এই কাজটা আসলে রমজান মাস শুরু হওয়ার আগেই করা উচিত ছিল, কিন্তু তখন আর করা হয় নাই। আর বারবার মানে ভয় লাগছিল যদি বাচ্চাগুলো ঠান্ডা লেগে মরে যায়, যেহেতু একটা মরে গেছে আর মনের মধ্যে ভয় চলে এসেছে। তো যাই হোক, আজকে ফাইনালি দিয়েই দিলাম। তারপরে গোসল করে একটু সময় তেলাওতে বসেছিলাম। জুবাইর ভিডিও করেছিল আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আমি আসলে নামাজ, কোরআন তেলাওয়াত এসবের ভিডিও শেয়ার করি না। অনেকে বলেন যে সারাদিন ইউটিউবে ভিডিও করো, রমজান মাস একটু নামাজ পড়লে তো পারতে, একটু কোরআন তেলাওয়াত করলে তো পারতে। তো শুধু তাদের উদ্দেশ্যে সামান্য একটু শেয়ার করলাম, কারণ ইউটিউবাররা যে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না এমনটা না। তবে এই বিষয়গুলো ভিডিওতে শেয়ার করাটাও আমার কাছে কেমন জানি লাগে, ওর জন্য শেয়ার করি না। তো যাই হোক, এখানে দেখুন আমি কিছু টমেটো নিয়েছি, মানে নামাজ পড়া শেষ করলাম, এখন একটু রান্নাবান্নার কাজে আর কি লেগে পড়েছি। তো আমার গাছের টমেটো, অনেকগুলো টমেটো ফ্রিজে নষ্ট হচ্ছে, আর রমজান মাসে টমেটো তেমন একটা খাওয়াও হচ্ছে না। তো আজকে ভাবলাম টমেটো গুলো দিয়ে পিউরি করে ফ্রিজে রেখে দেই, এতে করে টমেটো গুলো নষ্ট হবে না। আমি এখানে ফুটন্ত পানিতে টমেটো গুলো দিয়ে 3-4 মিনিট জাল করে নিচ্ছি, তারপরে খোসাটা আলাদা করে, যাই হোক পরে কি করব সেটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এদিকে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আমি 2-3 দিনের জন্য আর কি ছোলা একসাথে ভিজিয়ে সেদ্ধ করে বক্সে ভরে রেখে দেই। অনেকে আরো বেশি সময়ের জন্য, কয়েকদিনের জন্য ছোলা সেদ্ধ করে ফ্রিজে রাখেন, তবে আমার কাছে এতটাও বাসি জিনিস ভালো লাগে না। আর প্রতিদিন ছোলা সেদ্ধ করতেও আবার ভালো লাগে না, তাই 2 দিন 3 দিন, বড় জোর 4 দিনের জন্য ছোলা সেদ্ধ করে রাখি। যখন ওটা শেষ হয়ে যায় তখন আবার নতুন করে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রাখি। তো ছোলার মধ্যে আমি 2-3টা আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এখন ছোলাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমি একটু বেশি সময় জাল দিয়ে দিয়েছি, মনে হয় 4 মিনিট 4.5 মিনিটের মতন টমেটোগুলো জাল দিয়ে দিয়েছি, তাই একটু বেশি নরম হয়ে গেছে। টমেটোটা আমি এখন একটা ঝুড়িতে নামিয়ে নিলাম, আর ঠান্ডা করে টমেটোর বাইরে যে পাতলা একটা খোসা থাকে সেটা ফেলে দিব। এই যে শিফাকে লাগিয়েছি টমেটোর খোসাটা আর কি ফেলে দেওয়ার জন্য। যদিও এখানে বেশি টমেটো না, আপনারা হয়তো ভাববেন যে ওইটুকু টমেটো তো ভর্তা করেও খাওয়া যায়। আসলে প্রতিদিন গাছে অনেকগুলো টমেটো পাকে, শুধু এগুলো না। তো প্রতিদিন তো আর টমেটো খাওয়া যায় না, ওর জন্য আর কি ভাবতেছি প্রতিদিন যে টমেটোগুলো গাছ থেকে পারবো সেই টমেটোগুলো দিয়ে এভাবে কিছু পিউরি করে ফ্রিজে রেখে দিব। এতে করে যখন টমেটো থাকবে না, বা টমেটো তো আর সব সময় থাকে না, তো ওই সময় আর কি আমার কাজে লাগবে। তো আমি দেখুন টমেটোটা মিক্সার গ্রাইন্ডারের একটা জারে নিয়ে আর কি পেস্ট করে নিয়েছি, পেস্ট করে ওটাকে ছাঁকনি দিয়ে ভালো করে সেকে নিচ্ছি আমসত্ত্বর মতন করে। টমেটোর গাছগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, আর শেষের দিকে, যেহেতু শেষের দিক, মানে প্রতিদিন দেখা যায় হাফ কেজি তারপরে 1 কেজির মতন করে আর কি টমেটো পাকে। তো আমি আমার আত্মীয় স্বজন তারপর আশেপাশেও 2-4 জনকে দিয়েছি। তারপরে যেটুকু থাকলো আমার মাথার মধ্যে মানে টেনশন থাকে টমেটো গুলো দিয়ে কি করব, ফ্রিজে তো আর সব সময় টমেটো ভালো থাকে না, আমার ফ্রিজটা অতটা বড় না। তো যাই হোক, ভাবলাম বের করে পিউরি করে রেখে দিলে ফ্রিজে জায়গাও কম মানে জুড়বে, আর সেই সাথে আমারও অনেকদিন কাজে আসবে। তো আমি এখানে এই যে আমসত্ত্বর মতন করে টমেটোর পেস্টটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। পানিটা একটু শুকিয়ে গেলেই চুলা থেকে জাল করে ওটাকে আমি ঠান্ডা করে নিব।
টমেটোর পেস্টটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি, আর সেই ফাঁকে ভাবলাম চুলা বোনাটা বসিয়ে দেই। কারণ বিকালের টাইমটা এত তাড়াতাড়ি চলে যায়, এই কাজ করতে গেলে দেখা যায় সময় চলে গেছে। তারপরে বাকি কাজগুলো তাড়াহুড়ো করে আরকি করতে হয়, বা অনেক সময় টাইম দিয়ে কভার করা যায় না। তো ওর জন্য একটু আগেভাগেই ভাবলাম রান্নাবান্নাগুলো শুরু করে দেই। আজকে আরো একটু বাড়তি রান্নাবান্নাও আছে। তো চুলা বোনাটা আগে করে রেখে দিলেও সমস্যা নেই। ঢাকনা দিয়ে রেখে দিলেও দেখা যায় মোটামুটি গরম থাকে, আর চুলা বোনা যে গরম থাকতে হবে এমনটাও নয়। তাই ওটাই আগে করে নিচ্ছি। আজকে আমি একটু আলু সেদ্ধ করে আরকি আলু ফেটিয়ে চুলা বোনাতে দিয়ে দিচ্ছি। তো মাঝে মধ্যে কিছু আপুরা কমেন্ট করেন, "আপু চুলা বোনাতে একটু আলু সেদ্ধ করে দিয়ে দেখো, মানে ভালো লাগবে।" তো আলু সেদ্ধ করে ফেটিয়ে আমরা ছোলা ভুনাতে দেই। তবে আমার কাছে আলু ছাড়াই ছোলা ভুনাটা বেশি ভালো লাগে। একটু জরজরে হয়। আর আলু দিলে কেমন জানি একটু মাখো, মাখো হয়ে যায়। ওটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমরা কিন্তু ২ ধরনেরই করি। তবে আমার কাছে যেরকম ভালো মনে হয়, বা আমি মানে পার্সোনালি যেটা বেশি পছন্দ করি ওভাবেই করি। এদিকে আমার টমেটোর পেস্টটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা আইস ট্রে নিয়েছি। আর এই আইস ট্রেটা মানে আমার ফ্রিজের সাথেই ছিল। আর এক্সট্রা কোনো আইস ট্রে আমার কাছে নেই। তাই টমেটোর অল্প, অল্প করে আরকি পিউরি করে রাখার চেষ্টা করব। যেহেতু আমার কাছে ওই একটাই আইস ট্রে। তো আমি যে পরিমাণে করেছি আমার মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে। এই যে, তো আমি এখানে পেস্টটা এটার মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে আরকি ৩-৪ ঘন্টা সময় রেখে দিব। তারপরে আইস কিউবগুলো বের করে উম একটা বক্সে আরকি রেখে দিব। এই যে হয়ে গেছে রেডি। আমার এই আইস ট্রেটাতে মানে যতটা জায়গা ছিল, আর আমি যতটা টমেটোর পেস্ট করেছিলাম, ২ টাতে মানে মোটামুটি সুন্দরভাবেই কভার হয়ে গেছে। এদিকে আমার ছোলা বোনাটাও প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি ওই যে আমার স্পেশাল মসলাটা আরকি ১ চিমটি মসলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেই। মাঝে মধ্যে ধনিয়া পাতা দেই। তবে ওই মসলাটার ফ্লেভার আর ধনিয়া পাতার ফ্লেভার ২ টা একসাথে হয়ে গেলে ভালো লাগে না। ওজন্য ধনিয়া পাতাটা স্কিপ করলাম। আর এদিকে আমি ৩ ধরনের ডাল একসাথে ভিজিয়ে উম পেস্ট করে নিয়েছি। আজকে কিছু পেঁয়াজু করব। তো অনেকে বলেন, "আপু ইফতারে তোমরা বেগুনি, পেঁয়াজু এইসব কেন করো না?" তো আগে মাঝে মধ্যে আমি করতাম। বাট এখন যেহেতু আমাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট, সেই সাথে আমিও কিন্তু ওজন নিয়ে মানে মহা সমস্যায় আছি। সারাদিন খালি পেটে থেকে ইফতারের সময় তেলের মধ্যে এত ভাজাপোড়া জিনিস মানে খাওয়াটা আমার কেমন জানি ভালো লাগে না। ইচ্ছাও করে না। ওজন্য করি না। তবে আজকে ভাবলাম করেই নেই। যেহেতু আপনারাও বলেন একদিন না হয় একটু করে নিলাম, সমস্যা নেই। তো আসলে সারাদিন আমাদের পাকস্থলীটা রেস্টে থাকে, কাজ করে না। কিন্তু ওই ইফতারের সময় দেখা যায় পেঁয়াজু, বেগুনি, ভাজাপোড়া জিনিসগুলো এভয়েড করাই ভালো। তো যাই হোক, আমি এখানে দেখতে পেলেন কি, কি মশলাপাতি দিলাম। আর পেঁয়াজু তো আমার থেকেও ভালো অনেকেই পারেন, এখানে বলার কিছু নেই। তো আমি এখানে ছোট কড়াইতে কিছু তেল দিয়েছি। ওই কড়াইটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, বিশেষ করে ওই যে ডুবো তেলে আরকি কিছু ভাজার জন্য। তো ওর জন্য আমি একটু ছোট দেখে কড়াই আনতে চাইছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে কড়াইটা বেশি ছোট নিয়ে এসেছি। আরেকটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, তারপরেও সমস্যা নেই। এমনিতে তেলের পিঠা, পোয়া পিঠা, পুলি পিঠা এসব ভাজতে গেলে তেমন একটা সমস্যা হবে না। আর এখন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, কিন্তু কড়াইটা একটু ছোট থাকার কারণে দেখা যাচ্ছে আমাকে যে জায়গায় ২-৩ বার দিলে পেঁয়াজগুলো হয়ে যেত, সেই জায়গায় আমাকে ৩-৪ বার দিতে হবে। এটাই সমস্যা। তো আমি এখানে পেঁয়াজগুলো দেখুন ভেজে নিলাম। অনেকে ডালের গুঁড়ো দিয়েও পেঁয়াজু করেন। আমি গুঁড়োর পরিবর্তে আরকি বাটা ডাল ব্যবহার করলাম। তো এই যে আমার ১ দফার পেঁয়াজু হয়ে গেছে। শেষের দিকে আরেক দফা দিয়েছিলাম। ছয়টা, ছয়টা করে আমি পেঁয়াজুগুলো ভাজতেছি। পেঁয়াজু-টেয়াজু এসব বাকিদের জন্য করলাম। আর আমি আসলে ইফতারে এখন আমার নিজের মতন করে কিছু খাওয়ার চেষ্টা করি। তো আমি এখানে কিছু কাঁচা ছোলা রেখেছিলাম। কাঁচা ছোলাতে সামান্য কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আরকি মেখে রেখে দিচ্ছি। ইফতারে আমি ওটাই খাবো। আর পেঁয়াজগুলো হয়ে গেছে।
আমি এখন ঢাকনা দিয়ে রেখে বাকি সব রান্না বান্না করে নিব। আর আজকেও লিকুইড খাবার হিসেবে মানে খিচুড়িটাই করতেছি, যেটা আমাদের ঘরে মানে প্রতিদিন লাগে। তো অনেকেই বলেন প্রতিদিন এই একই খাবার ইফতারে করো, তোমাদের বিরক্তি ভাব আসে না, মানে অরুচি আসে না খাবারে? তো কি বলবো, আসলে একেক জায়গায় একেক রকম মানুষের খাবারের চাহিদা, যেটা আমাদের মানে এতদ অঞ্চলে চলে আসছে। ইফতারে যাও অথবা খিচুড়ি যেটা লাগবে, সাথে অন্য ১০ পদ বিরিয়ানি থাকলেও মানে এই খিচুড়িটা আমাদের সবথেকে ফেভারিট। তো যাই হোক, একেক জায়গার একেক ধরনের কালচার, যেটা নিয়ে কথা না বললেই ভালো। আর এদিকে আজকে আরিয়ানের বাবা তরমুজ এনেছিলেন। তরমুজটা বেশি একটা বড় না, ছোট ছিল। তারপরে কেটে দেখতেছি ভেতরের দিকটা মোটামুটি ভালো পাকা। আর জুবাইরকে দিয়ে তরমুজ আনালে দেখা যায় তরমুজের ভেতরটা একেবারে সাদা থাকে। তো আসলে তরমুজ বাইরে থেকে দেখাই সবাই চিনতে পারে না। যারা আসলে আন্দাজ করতে পারে তারা তরমুজ কিনে টকে না। তো এদিকে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। আমি শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে আরকি আ লবণ দিয়ে নামিয়ে নিব। আর এই কয়েক রমজানে আমার মুখের অবস্থা, চেহারার অবস্থা দেখতেই পাচ্ছেন। আ চোখ, মুখ মানে একেবারে বুড়ো মানুষের মতন হয়ে গেছে। আসলে রাতের বেলা আমাকে অনেকগুলো ঔষধ খেতে হয়। আর ওই ঔষধের কারণে দিনের বেলা খুব ক্ষুধা লাগে। এখন যেহেতু ক্ষুধাটাকে অনেকটা কষ্টে কন্ট্রোল করতে হয়, ওর জন্যই আরকি চোখ মুখে সেই ক্ষুধা ভাবটা ফুটে ওঠে। তো যাই হোক, আমি আমার জন্য এখানে কিছু তরমুজের শরবত করতেছি। তরমুজের শরবতটা শুধু আমি আর আমার ছেলে খাই, বাকিরা খেতে পছন্দ করে না। বাকিদের জন্য আর্টিফিশিয়াল শরবত করব, মানে অরেঞ্জ ট্যাং দিয়ে ভাবতেছি শরবত করব। আর আমার জন্য তরমুজ দিয়ে আরকি শরবতটা করলাম। তো যাই হোক, মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। এখন শুধু টেবিল সাজানোর পালা। আমাদের ইফতারের মেনুতে যা, যা থাকে, তো আপনারা মানে একটু খেয়াল করলে দেখতে পাবেন বেশিরভাগ ফল থাকে। আর সেই সাথে একটু বাড়ি খাবার আরকি কিছু একটা থাকে আর শরবত থাকে। তো ভাজা-পোড়া জিনিসগুলো আমি আ সম্পূর্ণরূপে এভয়েড করি। মানে করি না বললেই চলে। আজকে জাস্ট আপনাদেরও বলায় আর আমারও মনে হলো যে রমজান মাসে একদিন অন্তত পেঁয়াজু করি। আ বাকিদের হয়তো খেতে মন চাইবে। আমরা তো খাবো না, আরিয়ানের বাবা প্লাস আমি। তারপরেও আরিয়ানের বাবার সামনে দিয়ে দিলে দেখা যায় উনি আবার খাবার-দাবারের প্রতি মানে এতটাও রেস্ট্রিকশন মেনে চলেন না। মানে আমি জোর করে উনাকে আরকি রেস্ট্রিকশন গুলো মেনে চালাই। তো এটাই হচ্ছে সমস্যা। উনার সামনে ভাজা, পুড়া যাই দাও মানে উনি সামনে পেলেই ১-২ টা খেয়ে নিবেন। তো ওর জন্য স্পেশালি করি না। আর আমার ইফতারে এই যে কাঁচা ছোলা আর সাথে নিয়েছি তরমুজের শরবত, যেটাতে কোনো চিনি মেশাই নেই। মানে ওই ন্যাচারালি যে মিষ্টিটা আছে আরকি, ওই মিষ্টি দিয়েই আরকি শরবতটা করেছি। আর বাকিদের জন্য এখন এই যে ম্যাঙ্গো পানা শরবতটা করতেছি। ওটাই দেখা যাচ্ছে সবাই বেশি পছন্দ করতেছে। আমি অরেঞ্জ ট্যাং এনেছিলাম, সেই সাথে আ অরেঞ্জ স্কোয়াশ এনেছিলাম। তো ওটা এখন আর দেখা যায় ইফতারে কেউ বেশি একটা পছন্দ করে না। এই ম্যাঙ্গো পানা শরবতটাই বেশি পছন্দ করে। ওর জন্য ওটাই বেশিরভাগ সময় এখন করি। তো বাকিদের জন্য ওটা, আর আমরা মাসেলের জন্য তরমুজের শরবত করলাম। তো ২ টা করেছি। আমি একটা খাবো আর বাকিদের মধ্যে থেকে আরকি যার মন চাইবে একটা খাবে। তো সেই হিসাবেই আরকি করা। তো শেষের দিকে এত তাড়াহুড়ো করে সবকিছু এরেঞ্জ করতে হয়। ১ম দিকে যখন রান্নাবান্না শুরু করি তখন মনে হয় যে না, সবকিছু ম্যানেজ করা যাবে। কিন্তু শেষের দিকে তাড়াহুড়োটা বেশি লেগে যায়। আর আজকে আমাদের ইফতারে একজন স্পেশাল অতিথি আছেন দেখুন, আরিয়ানের ফ্রেন্ড। মানে বিকালে ও আরিয়ানের সাথে খেলাধুলা করতে এসেছিল। ও বাসায় চলে যাবে সন্ধ্যার দিকে। তো আরিয়ান ওকে যেতে দেয় নাই। বলল ও ইফতার করে যাবে। তো আমি বললাম থাকো, ইফতার করে যাবে। তো আরিয়ান তো আজকে অনেক খুশি। তার ফ্রেন্ডের সাথে ইফতার করতেছে। তো ওর বাড়ি আমাদের বাড়ির ওই পাশের বাড়ি আরকি। তো আজকে ১ম বার ওর ফ্রেন্ডের সাথে মনে হয় একসাথে টেবিলে বসে কিছু একটা খাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।